কিছু বাড়িতে মানুষ থাকে আর কিছু বাড়িতে মানুষ শুধু অপেক্ষা করে। কার জন্য সেটা কেউই জানে না। তবে রাত যত গভীর হয় বাড়িটার দেয়াল যেন শ্বাস নিতে শুরু করে, আর তখন প্রার্থনার শব্দ কারো আর্তনাদকে ঢেকে রাখতে পারে না। তো বরাবরের মতোই এই মুভিটার গল্পের প্রচণ্ড রিকোয়েস্ট পেয়েছি। আর তাছাড়া অনেক দিন যাবৎ আপনারা সবাই বলছিলেন ইন্দোনেশিয়ান হরর মুভির কথা, এবং আজকে যে মুভিটার কথা বলছিলাম তার নাম সেটানস স্লেভ। হয়তোবা ইতিমধ্যেই অনেকেই এই মুভিটা দেখেছেন, তবুও আপনাদের রিকোয়েস্টেই এই মুভিটা আমার করা। তাছাড়া বেশ কয়েকটা ইউনিক মুভি আমার হাতে আছে, সেগুলো আস্তে আস্তে আমার চ্যানেলের মধ্যে আপলোড করব। তো অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু একদমই মিস করা যাবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাইসেলফ। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে হল। সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতে একজন নারীকে দেখা যায় বিছানায় শুয়ে চোখের জল ফেলতে ফেলতে কিছু একটা বিড়বিড় করে সে বলে চলেছে সে হয়তোবা মৃত্যুর যন্ত্রণায় ভুগছে। এরপর ঘটনাটা চলে যায় 1981 সালে। রিনি নামের একটা মেয়েকে দেখা যায় একটা স্টুডিওতে বসে আছে সে। সেখানে টানানো একটা ছবির দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েই আছে। ছবিটা সেই নারীর যাকে মুভির শুরুতে দেখা গিয়েছিল। সেই মহিলা একজন জনপ্রিয় গায়িকা এবং এই মহিলাই রিনির মা। তার নাম মাওয়ার্নি। স্টুডিওর একজন লোক এসে রিনির সাথে কথা বলে। তাদের কথায় বোঝা যায় রিনির মা গত 5টা বছর ধরে এরকম অসুস্থ আর শয্যাশায়ী হয়ে আছেন। স্টুডিওর লোকটা আশঙ্কা করছে আর 3 বছর এরকম চললে রিনির মায়ের জনপ্রিয়তা সম্পূর্ণভাবে হারিয়ে যাবে। লোকটা জিজ্ঞাসা করলো, তোমার মা এখন কেমন আছে? রিনি জানায়, কি আর বলবো, আগের মতোই। মায়ের চিকিৎসার খরচ চালাতে চালাতে আমাদের অবস্থা দিন দিন করুণ হয়ে পড়েছে। এই দুরবস্থায় রিনি নিজেও কলেজটা ছেড়ে দিয়েছে। সে লোক জানায় রিনির মায়ের আগের সব রেকর্ডিংয়ের টাকা তারা অলরেডি পে করে দিয়েছে, এবং এর সাথে রিনিকে একটা খাম দিয়ে জানায় এটাই এখন তারা দিতে পারবে, এর বেশি সাহায্য করা তাদের জন্য সম্ভব না। সেখান থেকে খামটা নিয়ে রিনি বাসে করে বাড়িতে ফিরে যায়। রিনিদের বাসাটা মফস্বলে, শহর থেকে অনেকটা দূর, জঙ্গল পেরিয়ে একটা কবরস্থানের পাশে। তাদের পুরনো কাঠের দোচালা বাড়ি। বাড়ি ফিরে রিনি দেখে তার দাদি হুইল চেয়ারে বসে ছোট 2 নাতির সাথে লুডো খেলা দেখছে। 2 ভাই খুব মজা করে লুডো খেলছে আর খুনসুটি করছে। পরিবারের সবার ছোট ছেলে হচ্ছে ইয়ান। সে কথা বলতে আর শুনতে পারে না। আর ইয়ানের বড় হচ্ছে বন্দি। বন্দি তখন ইয়ানের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল এবং তাকে বলছিল লুডো খেলাতে কখনো চিটিং করতে নেই। রিনি প্রচণ্ড হতাশ আর টেনশনের মধ্যে পড়ে বাইরে চলে আসে। উঠানে বসে তার বাবা কাঠের কাজ করছিল। তার বাবার নাম হচ্ছে বাহরি। রিনি তার বাবার সাথে তাদের বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে বলছে। তার বাবাও তার সাথে এই একই কথা একমত যে তাদের মা মাওয়ার্নির সামনে চিকিৎসার টাকা কী করে যে ম্যানেজ করবে বা কী করে যে চলবে সেটা এখন বাহরি বুঝতে পারছে না। সে জানায় তার পক্ষে তাদের মায়ের চিকিৎসার খরচটা আপাতত চালানোটা আর সম্ভব না। রিনি তার বাবাকে বলে তাদের এই বাড়িটা বিক্রি করে ছোট কোনো এক বাড়িতে গিয়ে মায়ের চিকিৎসার খরচটা চালানো উচিত, কিন্তু এই ব্যাপারে বাহরি একদমই রাজি হয় না। তারা এতগুলো মানুষ কোথায় বা থাকবে, আর তাছাড়া মাওয়ার্নি আদৌ সুস্থ হবে কিনা তা নিয়েও সন্দেহ। এই ভেবে বাহরি এই বিষয়টা নিয়ে একদমই ভাবছে না যে বাড়িটা বিক্রি করে দেবে। এর সাথে রিনিকে এটাও জানায় যে এই বাড়িটা আমার মায়ের, মানে রিনির দাদির কথা বলা হচ্ছে এখানে। রিনির দাদির নাম হচ্ছে রেহমা, আর বাড়িটা এখন মায়ের নামে থাকাতে সেই বাড়িটা এমনিতেও বিক্রি করতে পারবে না। এবং তার বাবার এই কথায় সে কিছুটা তার উপর রাগও করে, আবার মনে কষ্টও পায়। তখন হঠাৎ করে ঘন্টার শব্দ বেজে ওঠে। এই শব্দটা আসছে রিনির মায়ের রুম থেকে। বাড়ি তখন রিনিকে বলছিল, যাও, তোমার মা ডাকছে, সেখানে যাও। যেহেতু মাওয়ার্নি শয্যাশায়ী, তাই কাউকে প্রয়োজনে ডাকার জন্য সে এই বেলটা বাজায়। যাওয়ার আগে রিনি তখন লুডো খেলতে থাকা তার ভাইদের জিজ্ঞাসা করে তারা ঘন্টার শব্দ শুনে কেন যায়নি মায়ের কাছে। বন্দি বলে তাদের সেখানে যেতে ভয় হয় প্রচণ্ড।
ভাইদের এরূপ আচরণে রিনি খুবই বিরক্ত এবং সে তাদেরকে জিজ্ঞাসাও করে মায়ের কাছে যেতে কিসেরই বা ভয়, এটা আবার কেমন ধরনের কথা। ভাইদের কিছুটা বকাবকি করে রিনি উপরে তার মায়ের রুমে চলে যায়। মাওয়ার্নি রিনি আসার পরেও ঘন্টা বাজেই চলেছে। রিনি চেক করে তার মা বিছানাটা নোংরা করেছে কিনা, তাছাড়া তার ক্ষুধা লেগেছে কিনা। তবে রিনি কিছুই বুঝতে পারে না। অসুস্থতার কারণে প্যানিক করছে ভেবে রিনি মায়ের ওষুধ খুঁজতে থাকলে মাওয়ার্নি হাত দিয়ে পাশের টেবিলে থাকা সব জিনিস ফেলে দেয় আর এমনভাবে রুমের এক কোণে সিলিংয়ের দিকে আতঙ্কে তাকিয়ে থেকে ইশারা করে যেন ভীষণ ভয়ঙ্কর কিছু সে দেখেছে। রিনি সেদিকে তাকালে সে কিছুই দেখতে পায় না। সেদিনকার মতো প্রায় রাত ঘনিয়ে এসেছে। দেখা যায় কলেজ থেকে রিনির ভাই টনি ফিরেছে। আসলে রিনির পরবর্তীতে টনির পরবর্তীতে বন্দি এবং তারপরে সবার ছোট হচ্ছে ইয়ান। টনির সাথে একজন লোকও এসেছে। বাহারি বুঝতে পারে এটা হচ্ছে কাস্টমার, মানে মায়ের চিকিৎসার খরচের টাকা দিতে টনি তার শখের বাইকটাও বিক্রি করে দিয়েছে। বাহারি জানতে চায় এরপর সে কলেজে যাবে কি করে। টনি বলে একটু কষ্ট করে পায়ে হেঁটে বা বাসে টাসে করে চলে যাব কোনো মতে। বাহারি তখন আফসোস করে বলে তার সব জমানো টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে, না হলে তো এটা সে টনিকে করতে দিত না। ঠিক এর পরপরই কাস্টমারটা তার শখের বাইকটা নিয়ে টাকার খামটা বাহারির হাতে দিয়ে চলে যায়। এমত অবস্থায় রাতের খাবার রান্না করছে রিনি। বন্দি পাশের টেবিলে বসে পড়াশোনা করছে এবং রিনির সাথে স্কুলের গল্পও করছে। প্রতিনিয়ত স্কুলে গেলে তার বন্ধুরা তাকে অদ্ভুত অদ্ভুত কথা বলে। সে বলছিল, আচ্ছা আপু, এই কথাটা কতটুকু সত্য? আমার বন্ধুরা বলেছে মানুষ যখন মারা যায় তখন নাকি কবরস্থান থেকে 40 কদম এগুলি নাকি মৃত ব্যক্তিরা উঠে আসে। তাছাড়া নানা ভুচুং ভাচুং গল্প বলে চলেছে। তখন রিনি তার এইসব কথা হেসে উড়িয়ে দেয়। ছোট্ট ইয়ান নিয়ে এসেছে পকেটের মধ্যে করে একটা মশলা এবং সেটা রিনিকে দিয়ে বলে এটা রান্নায় দাও, টেস্টটা খুবই ভালো হবে। এবং সেখানে ইতিমধ্যেই টনিও এসে হাজির। মজা করে বলে রিনির রান্নার যে অবস্থা, এই জন্য আমি বাজার থেকে মাংস কিনে এনেছি, এগুলো রান্না কর, তোর এইসব খেতে খেতে পেটের অবস্থা খারাপ। মাংস দেখে ইয়ান আর বন্দি খুবই খুশি। রিনি জিজ্ঞাসা করে সেই টাকা কই পেল, কিন্তু টনি কিছুতেই এইসব কথা বলতে চায় না। রিনি তখন টনির হাতটা দেখে তার আর বুঝতে বাকি নেই, তার ভাইটা তার হাতের শখের ঘড়িটাও বিক্রি করে এই মাংসগুলো কিনে নিয়ে এসেছে। এটা নিয়ে যখন কথা বলতেই যাবে তখন আবারও ঘন্টার শব্দ হয়। টনি চলে যায় তার মায়ের রুমে দেখতে। মাওয়ার্নি তখন শুয়ে ফিসফিস কণ্ঠে টনি, এই টনি এই বলে ডাকছে। আসলে টনি গোসলের পর রোজ রাতে মায়ের চুলটা আছড়ে দিয়ে যায়, এই জন্যই এই সময় মাওয়ার্নি টনিকে ডাকছিল। টনি তখন চুলটা আছড়ানোর সময় দেখে আজকে মাওয়ার্নির চুল যেন সব গোড়া থেকে উঠে আসছে। এই ব্যাপারে মাওয়ার্নিকে জিজ্ঞাসা করতেই হুট করে এক ঝড়ো হাওয়ায় রুমের জানালা সজোরে খুলে গেল। টনি গিয়ে জানালা বন্ধ করতেই দেখে মাওয়ার্নি খুব আতঙ্ক নিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। টনি তখন এই বিষয়টা নিয়ে আর কথা বাড়ায় না। মাকে বলে, মা তুমি একদমই চিন্তা করো না, তোমার এই চুল পড়ার ওষুধ আমি কোনো না কোনোভাবে ব্যবস্থা করব। এবং এই বলেই সে সেই ঘর থেকে বিদায় নেয়। রাতে বাহারিকে দেখা যায় মাওয়ার্নির হাত ধরে খুব গোপনীয় কিছু একটা বলছে সে, আমার বাচ্চাদের উপর একটু দয়া করো। সেখানে রিনি আসতেই বাহারি তখন সাথে সাথেই চুপ হয়ে যায় এবং ঘর থেকে তৎক্ষণাৎ বের হয়ে যায়। এই ঘটনার পর সেই রাতে হঠাৎ করে ঘুম ভাঙে রিনির। সে শুনতে পায় ঘন্টা বাজার শব্দ। সবাইকে ঘুমাতে দেখে কাউকে না ডেকে সে একা একাই সেই রুমে গিয়ে দেখতে পায় মাওয়ার্নি জানালার পাশে সাদা গাউন পরে দাঁড়িয়ে আছে। রিনি তার মাকে এইভাবে দেখে খুব একটা অবাক হয়। প্রথমত তার কাছে এই বিষয়টা অতটাও গভীর ছিল না, তাই আনন্দের সাথে তার কাঁধের মধ্যে হাত রেখে জিজ্ঞাসা করে, এত তাড়াতাড়ি হুট করে মা তুমি সুস্থ হলে কি করে? রিনির চোখ পড়ে বিছানার উপর, সেখানে মাওয়ার্নি শুয়ে আতঙ্কিত হয়ে ঘন্টা বাজাচ্ছে আর তার দিকে কিছু একটা যেন বলতে চাইছে। এই মুহূর্তে সে প্রচণ্ড আতঙ্কে পড়েছে। সে চিন্তা করে মা বিছানায়, তাহলে সেখানে কাকে দেখলাম আর কার কাঁধেই আমি হাতটা রাখলাম? যখন সে সেখানে তাকায় সে
সে দেখতে পায় মাওয়ার্নির মতো মুখ আর বিকৃত হাসি নিয়ে সেই অবয়বটা তার দিকে ঘুরে তাকিয়ে আছে। আর ঠিক তখনই রিনির ঘুমটা ভাঙে, মানে সে একটা দুঃস্বপ্ন দেখছিল। কিন্তু তারপর আবারও সেই ঘন্টার স্বপ্ন, ঠিক স্বপ্নের মতোই। সবাইকে ঘুমে রেখে রিনি একাই সেখানে চলে যায়। দরজাটা খুলতেই সেই একই দৃশ্য, মাওয়ার্নি দাঁড়িয়ে আছে জানালার দিকে। রিনি একই কথা বলে এবং তার কাঁধে হাত রাখতেই যাবে, তার আগে রিনি বিছানায় তাকায়। সেখানে মাওয়ার্নি নেই, মানে এটা আসল মাওয়ার্নি। রিনি তখন ঘুরে তাকাতেই মুখের সে আতঙ্কিত চাহনি নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। রিনি তার মায়ের এই অবস্থা দেখে প্রচণ্ড চিৎকার করে। বাড়ি তখন সেখানে ছুটে চলে আসে এবং চেক করে দেখে বুঝতে পারে মাওয়ার্নি ইতিমধ্যেই মারা গেছে। রিনি সহ সেখানকার সবাই এসে কান্নায় ভেঙে পড়ে। সারা রাত তাদের ঘুম নেই। সকাল সকাল দাফন কাফন শেষ হয় ঠিক মতোই। সেখানে এক সামানের সাথে বাহারির পরিচয় হয়। এলাকার মানুষেরা এই সামানকে প্রচণ্ড গণ্যমান্য করে এবং তাকে সবাই উস্তাদ বলে ডাকে। সামান জানায় তার ছেলের নাম হচ্ছে হেন্দ্রা। তারও স্ত্রী মারা গেছে আজ থেকে প্রায় 10 বছর আগে। এলাকায় তারা এসেছে অনেক দিন হলো, কিন্তু সে বাহারিকে বলে, এতদিন ধরে এলাকায় থাকি, আপনাদের তো কখনোই দেখিনি, এমনকি আপনাকে তো নামাজের সময় মসজিদেও দেখি না। বাহারির সোজা সবটা কথা, আমার পরিবারের কেউ নামাজ পড়তে চায় না। এই সময় হেন্দ্রার সুযোগ বুঝে রিনির সাথে ভাব জমানোর চেষ্টা করলে রিনি খুব একটা পাত্তা দেয় না। অন্যদিকে বন্দি প্রথমে কবর থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকে। রিনি তখন তাড়াতাড়ি হাঁটার কথা বললে বন্দি বলে সে স্কুলে শুনেছে কবরে মানুষকে রাখার পর 40 কদম দূরে যেতেই মানুষটা নাকি আবারও জীবিত হয়ে যায়। যদি মাও এরকমভাবে জীবিত হয়ে কবর থেকে উঠে আসে, এটা আমার 39তম কদম, 40 নম্বর কদম হতে চলেছে, তাই আমি এখান থেকে যেতে চাইছি না। রিনি তখন ঠাট্টা করে বলছিল, তাহলে তুমি কি সবসময় এখানেই এভাবে দাঁড়িয়ে থাকবে? মন ছেড়ে থাকো, আমি চলে যাই। এই বলে রিনি সেখান থেকে চলে গেলে তার পিছু পিছু বন্দিও চলে আসে। এরপর তাদের বাড়িতে দোয়ার আয়োজন হয় মুর্দার আত্মার মাগফিরাতের জন্য, যেখানে বাহারিকে খুবই বিরক্ত দেখাচ্ছিল। মানে তার কাছে এসব জিকির, মিলাদ, দোয়া দুরুদ পড়ানো এগুলো একদমই সহ্য হয় না। তবুও গ্রামের মধ্যে একটা লোক দেখানো বা ফর্মালিটির জন্য এইসব কিছুই সে করে যাচ্ছে। রাতে বন্দি বাবার সাথে কথা বলে। সে বলে, আগামীকাল থেকে আমার আর স্কুল যেতে ইচ্ছা করছে না, আমি যাব না। মা মারা গেছে, আমার অনেক মন খারাপ আর ভয়ও করছে। বাহারি তখন ছেলেকে বোঝায় মায়ের জন্য মন না খারাপ করতে, সে এখন আগের থেকে ভালো আছে, সুখে আছে। বাহারি তার ছেলেকে বলছিল, আর আমিও বেশি বেশি চেষ্টা করব বেশি করে উপার্জন করতে, যেন আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে দিনটা কাটাতে পারি। বন্দি বলে, আচ্ছা আমরা যদি ধনী হই তাহলে আমার একটা আলাদা রুম চাই। ইয়ানের সাথে আমার থাকতে একটু ভাল লাগে না। আবার মৃত মানুষ নাকি রাতে জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকে। তার প্রিয়জনের মায়ের প্রিয় তো ইয়ান ছিল। যদি সত্যি সত্যি মা জানালার পাশে এসে দাঁড়ায় ইয়ানকে দেখতে। বাহারি তখন তাকে বুঝিয়ে বলে, এরকম কিছু হয় না বাবা, তুমি এগুলো নিয়ে একদমই চিন্তা করো না। এগুলো শুধুই হচ্ছে তোমার একমাত্র মনের ভয়। আর তাছাড়া মৃত মানুষকে নিয়ে একদমই ভয় পেতে নেই। ভয়ঙ্কর তো হচ্ছে জীবিতরা, যেমন চোর, ডাকাত, পকেটমার, ছেলে ধরা, সব গুন্ডা বদমাস। এরকম ভুজুং বাজুং বুঝ দিয়ে বাড়ি সেখান থেকে চলে যায়। রাতে বন্দি আর ইয়ান তারা দুই ভাই খুনসুটি করে ঘুমিয়ে পড়ে। এদিকে টনি আর রিনির সাথে বাড়ি কথা বলে, আমার কাজের জন্য আগামীকাল শহরে যেতে হবে। এই কথা শুনে রিনি বলে, মা মারা গেল একদিন হলো, আর তুমি এখনই চলে যেতে চাইছো? 2 দিন পর কাজে যাও। তার সাথে টনিও তালে তাল মিলিয়ে বলে, আচ্ছা ধরো তুমি চলে গেলে, আমাদের যদি তোমার প্রয়োজন হয় তখন কি করে তোমাকে পাবো? তোমার সাথে তো কন্ট্যাক্ট করার মতো কোনো উপায়ও নেই। বাড়ি তাদেরকে বলে, তোমরা বড় হয়েছ, নিজেদের আর ভাইদের ঠিকমতো খেয়াল রেখো। কথা শুনে তারা 2 ভাই বোন বেশ চুপ হয়ে যায়। এই বিষয় নিয়ে তারা আর অত বেশি একটা কথা বাড়ায় না। এখন মধ্যরাতে বন্দির ঘুম না আসায় সে জানালায় দাঁড়িয়ে কবরস্থানের দিকে তাকিয়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা ভয় পায়। তখন ইয়ান তার পাশে এসে দাঁড়ালে সে হঠাৎ করেই চমকে ওঠে। ইয়ানকে বন্দি ভূত দেখার কথা বললে
ইয়ান তাকিয়ে দেখে ইশারায় বলে, ভূত কি টর্চ লাইটও চালায়? তখন বন্দি দেখে বলে, এটা মনে হয় ওয়াচম্যান হবে হয়তো, চল ঘুমাই। রাত্রিবেলা টনির বেশি একটা ঘুম আসছিল না, তাই নিজের রেডিওতে সে গান শুনছিল। হঠাৎ করে মায়ের সেই ঘন্টার শব্দ পেলে রেডিও অফ করে মনের ভুল ভাবে, কিন্তু একটু পর আবারও একই ঘন্টার শব্দ শুনতে পায়। তাই বেশি দেরি না করে সে তাড়াতাড়ি করে তার মায়ের রুমে চলে যায়। দরজাটা খুলতেই টনি দেখে ঘন্টাটা নিজে নিজেই শূন্যে ভেসে বাজছিল, আর দরজা খুলতেই সেটা মাটিতে পড়ে যায়। এটা দেখার পর ভয়ে দরজা বন্ধ করে এক দৌড় দিয়ে নিজের রুমে গিয়ে বালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়ে। এখন পরদিন সকালে রিনি কাজ করছিল, বন্দি নুডলস খাচ্ছে। টনি এসে রিনিকে জিজ্ঞাসা করে, বাবা কি চলে গেছে? রিনি হ্যাঁ বলে। টনি তখন বন্দির নুডলস থেকে একটু মুখে নিয়ে দুষ্টুমি করে জিজ্ঞাসা করে, কিরে বাবার কথা মতো স্কুলে যাওয়া বন্ধ করে দিলি? বন্দি জানায়, মা মারা গেছে গতকাল, আজ আমি স্কুলে গেলে বন্ধুরা আমাকে পাগল ভাববে আর মজা করবে। টনি তখন তার একটা খেলনা ক্যামেরা উপহার দেয় বন্দিকে, যেটা পেয়ে সে ভীষণ খুশি। ইয়ান তখন খেলনাটা নিতে চাইলে বন্দি তখন তাকে দেয় না। ইয়ানও কোনো অংশে কম না, তার নাকের ময়লা বন্দির গায়ে ভরিয়ে সেখান থেকে তাকে খেপিয়ে পালিয়ে যায়। আর তখন রিনি ইয়ানকে সামলায়। রিনিদের বাড়িটা বেশ পুরনো, সাথে সাথে সবকিছু সেই আগের ধাঁচেরই। বাড়ির মধ্যে কাজ করার জন্য যে পানি উঠাবে সেটাও তারা কুয়ো থেকে উঠায়। সেদিন যখন সে কূপ থেকে পানি উঠাতে গিয়েছিল, হঠাৎ করে বাথরুমের আয়নায় কারো উপস্থিতি টের পেয়ে সে থমকে যায়। ঘুরে তাকাতেই সেখানে আর কিছু নেই। বন্দি নিজের রুমে বসে নতুন ক্যামেরা নিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখছে। হঠাৎ তার সামনে মায়ের সাদা কাপড়ে দাঁড়িয়ে থাকা ছবি ভেসে আসায় সে ক্যামেরাটা হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। একটু সাহস জুগিয়ে সেই ক্যামেরাটার মধ্যে আবারও দৃশ্য দেখতে গেলে সেই ছবি আর আসে না। এখন ইয়ান তার হুইল চেয়ারে বসে থাকা দাদি রেহমার সাথে লুকোচুরি খেলছিল। সেদিন রাতে টনি তার রেডিওতে নিউজ শুনছিল। হঠাৎ করে অন্য একটা চ্যানেলে তার মায়ের গান বাজতে শুরু করে। টনি বারবার চ্যানেলটা পাল্টে নিউজ চ্যানেল দেওয়ার পরেও কীভাবে যেন নিজে থেকেই সেই চ্যানেলটা পাল্টে গিয়ে আবারও তার মায়ের গান বাজা শুরু হয়। এই পর্যায়ে টনি সেখান থেকে ঘন্টা বাজার শব্দ শুনতে পায়। বারবার সেই একই শব্দ আসছিল, তাই এবার চেক করতে গেলে ঘন্টার শব্দের সাথে মায়ের ফিসফিসিয়ে টনি টনি ডাক রেডিওতেও শুনতে পায়। সে ভয়ে রেডিওটা ছুঁড়ে ফেলে দেয় আর ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তখনই পাশ থেকে একটা শব্দ আসে। কেউ যেন বলছিল, আমার চুল আঁচড়ে দাও। এটা শুনে এক লাফে বিছানা থেকে সে নিচে পড়ে যায়। অন্ধকারে দেখে কোনো এক অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে। টনি লাইটটা অন করতেই সেখানে আর কিচ্ছু নেই। ইয়ান ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাবে বলে বন্দিকে ডাক দেওয়া শুরু করে, তবে বন্দি না উঠায় সে একা একাই চলে যায়। মূলত সে ওয়াশরুম বলতে সেই কূপের ধারে গিয়ে মূত্র বিসর্জন দিচ্ছিল, কিন্তু তখনই তার মনে হয় কেউ যেন পেছনে এসে তার কাঁধের মধ্যে হাত রেখেছে, এবং এটা আর কেউই নয়, বন্দি ছিল। সেও নিজের কাজ সারতে এসেছে। সে বলছিল, কিরে ইয়ান, তুই একা একা কেন এসেছিস? আমাকে ডাকতেও তো পারতি। অথচ ঘুম থেকে উঠেই কিন্তু ইয়ান তাকে ডেকেছিল। শুভ কাজ শেষে দুই ভাই রুমে যাওয়ার সময় ইয়ান একটা জায়গায় দাঁড়িয়ে থেকে বলে, মায়ের ছবি দেখে আমার প্রচণ্ড ভয় করছে রে। বন্দি দেখতে পায় সে তার মায়ের ছবি দেখে ভয় পাচ্ছে, তাই ছোট ভাইয়ের ভয় কমানোর জন্য একটা সাদা কাপড় নিয়ে ছবিটা ঢাকতে চলে যায়। সাথে ইয়ানও চোখে হাত রেখে বন্দির সাথে চলে যায়। বন্দি সাদা কাপড়টা সেই ছবির উপরে ছুঁড়ে মারে। মায়ের ছবিটা ঢাকতেই তারা বুঝতে পারে ছবিটার এখানে অদৃশ্য কেউ দাঁড়িয়ে আছে, কারণ সেই চাদরটা তার শরীরের ওপরই পড়েছে। মুহূর্তের মধ্যেই তাদের ওপর সেই অবয়ব হামলে পড়তে গেলেই বন্দি এক চিৎকারে রিনি সেখানে ছুটে চলে আসে। সে দেখতে পায় বন্দি আর ইয়ান মেঝেতে বসে আছে। ভয়ে তারা দুজন কুঁকড়ে আছে। বন্দি বলে সে ভূত দেখেছে, কিন্তু ইয়ানকে জিজ্ঞাসা করলে সে জানায় সে তো তার চোখটা ঢেকে রেখেছিল, সে কোনো কিছু দেখেনি। রিনির কাছেও এই বিষয়টা সম্পূর্ণ স্বাভাবিক, কেননা সে সেখানে দেখতে পায় তার মায়ের ছবির ওপর সেই সাদা কাপড়টা টানানো। মানে এই ঘটনাটা সম্পূর্ণই বন্দির কল্পনা। এই ভেবে সেই ব্যাপারটা ইগনোর করে এবং তাদেরকে ঘুমানোর জন্য পাঠিয়ে দেয়। এদিকে দাদি রেহমাকে দেখা যায় কাঁপা কাঁপা হাতে কিছু একটা লিখছে।
তার শ্বাসটা যেন বারবার থেমে আসছে, কিন্তু তবুও তার লেখা থামছে না। পরদিন সকালে দেখা যায় টনি তার মায়ের কবরে তার মায়ের সেই ব্যবহৃত ঘণ্টা আর চিরুনির সাথে সেই চুলগুলো পুঁতে দেয়। টনির সম্পূর্ণ ধারণা হচ্ছে এগুলো তার মায়ের ব্যবহৃত জিনিস, হয়তোবা তার মায়ের ব্যবহৃত জিনিসগুলো তার সাথে রাখা উচিত না। এগুলোর জন্যে হয়তো আমার মা আমার কাছে আসছে, এগুলো পেলে সে কবরেও ভালো থাকবে। অন্যদিকে রিনি আসে হেন্দ্রার সাথে দেখা করতে। হেন্দ্রা বলে মাওয়ার্নিকে কবরে রাখার সময় সে কোনো এক সাদা কাপড় পরা মহিলাকে দেখেছে, এবং এই মহিলাটা না গ্রামের কেউই না। তাছাড়া সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেই সাদা কাপড় পরিহিত মহিলাটা সম্পূর্ণ দেখতে তোমার মায়ের মতো। এমনকি একদিন আমি তোমাদের বাড়ির পাশে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন তোমাদের জানালায় ঠিক সেই ব্যক্তিকেই দাঁড়িয়ে থাকতে দেখেছি। এই কথাটা রিনি অতটা বেশি গুরুত্ব দেয় না। তাছাড়া যেদিন তোমার মায়ের দাফন কাফন শেষ হয়েছিল, সেদিন রাতে আমি কবরস্থানে গিয়েছিলাম। মূলত আমার যাওয়ার উদ্দেশ্য ছিল যে সন্দেহজনক কিছু চোখে পড়ে কিনা, তবে তেমন কোনো কিছু পাইনি। সেই দিন বন্দি আর ইয়ান যাকে ওয়াচম্যান ভেবেছিল, সে আসলে হেন্দ্রা ছিল। তাছাড়া একজন ওস্তাদের ছেলে হচ্ছে হেন্দ্রা। সে বলছিল আমি তোমাদের বাড়িতে কয়েকবারের মতোই কোনো একটা কিছুর উপস্থিতি টের পেয়েছিলাম, এবং সেই অবয়বটা সম্পূর্ণই তোমার মায়ের মতো। এখন সব কিছুর ঘটনা বিবেচনা করে হেন্দ্রা রিনিকে বলে, তোমরা এক কাজ করো, আমাদের বাড়িতে চলে আসো। ততদিন অবধি তুমি তোমার ভাইদের নিয়ে আমাদের বাড়িতেই থাকো, যে অবধি আঙ্কেল বাড়িতে না আসছে। আমি তোমাদের সবাইকে সহি সালামত দেখতে চাই। অন্যদিকে রেহমাকে দেখা যায় হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে সে কোথাও যেন যাওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সে নিজ পায়ে উঠেও দাঁড়ায়। অন্যদিকে রিনি হেন্দ্রাকে বলে দেয় যে না, বাবা আসার আগ পর্যন্ত আমরা বাড়িতেই থাকবো, ঘর বাড়ি আমরা ছেড়ে যাব না। এবং এই বলে সে বাড়িতে চলে আসে। বাড়িতে প্রবেশ করার পর সে তার দাদি রেহমার খোঁজ করতে শুরু করে। আসলে সে এই ব্যাপারে তার সাথে কিছু কথা বলতে চাইছিল, তবে রেহমাকে কোথাও বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন একে একে সবাই সম্পূর্ণ বাড়িতে তার দাদিকে খোঁজা শুরু করে দিয়েছে। তখনই বন্দির চিৎকারে সবাই ছুটে চলে যায় সেই কূপের রুমে। বন্দি সেই কুয়োর দিকে ইশারা করে, এবং রিনি যখন কুয়োর দিকে এগিয়ে যায়, তখন সে দেখতে পারে সেখানে তাদের দাদি রেহমার লাশ। এরপর গ্রামের লোকজন এসে রেহমার দাফন কাফন শেষ করে। রিনির কাছে এরই মাঝে হেন্দ্রা এসেও ক্ষমা চায় যে আজ তোমাকে সেই কথা জানালাম, আর আজকেই দাদি মারা গেলেন। এই ঘটনাটা বন্দির ওপর গভীর প্রভাব ফেলে। সে এমনিতেই একটু ভীত প্রকৃতির, তার উপর চোখের সামনে কুয়োর মধ্যে দাদির লাশকে মরে পড়ে থাকতে দেখে ভয় আর আতঙ্কে ছেলেটার প্রচণ্ড জ্বর এসে পড়েছে। টনি আর ইয়ান তার সেবা করছে। রিনি সেখানে গিয়ে তার দাদি রেহমার রুমে হুইল চেয়ারটা রাখতে গিয়ে টেবিলের উপরে গতকালকে তার দাদির লেখা চিঠিটা পায়। সেখানে কোনো একজনের নাম আর ঠিকানা দেখে এরপর 3 ভাইকে বাড়িতে রেখেই রিনি হেন্দ্রার কাছে সাহায্য চায়, এবং হেন্দ্রাকে নিয়ে রিনি সেই ঠিকানায় এই চিঠিটা পৌঁছানোর জন্য চলে যায়। সেখানে বুদ্ধিমান নামক এক লোক থাকে। রিনি তার দাদি রেহমার পরিচয় দিয়ে বলে, এটা মৃত্যুর আগে তার লেখা শেষ চিঠি। এখানে উনি আপনাকে আমাদের সাহায্য করতে বলেছেন। তাছাড়া তিনি উল্লেখ করেছেন চিঠির মধ্যে যে কারো হাত থেকে আমাদের বাঁচাতে। কিন্তু আমার প্রশ্ন, কার থেকে আমাদের বাঁচাতে বলেছেন? এই পর্যায়ে বুদ্ধিমান তাদের দুজনকে ঘরের ভেতরে ডাকে। সে জানায় রেহমা ছিল তার ক্লাসমেট। আমি রেহমাকে বিয়ে করতে চেয়েছিলাম, তবে রেহমা আমার বন্ধু তোমার দাদাকে বিয়ে করেছে। তার পরপরই তোমার বাবার জন্ম, কিন্তু আমার সাথে তবুও রেহমার বন্ধুত্ব ঠিকই ছিল। এরপর তোমার বাবা যখন তোমার মা মাওয়ার্নিকে বিয়ে করে নিয়ে আসে, তোমার মা ছিল বন্ধা, এজন্য অনেক দিন পর্যন্ত তাদের কোনো সন্তান হয়নি। এই কারণেই তোমার দাদি তোমার মাকে তখন দেখতে পারতো না। কিন্তু তোমার জন্মের পর তোমার মা আর দাদির মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তবে রেহমা লক্ষ্য করেছিল তোমার জন্মের পর থেকে মাওয়ার্নি একটু একটু করে অসুস্থ হতে থাকে, এবং এই বিষয়টাই তোমার দাদি সন্দেহ করে আমাকে জানিয়েছিল। পরে আমরা যা জানতে পারি তা আমাদের হতভম্ব করে দেয়। মাওয়ার্নি সন্তান চেয়েছিল ঠিকই, তবে সে আল্লাহর কাছে চায়নি, সে চেয়েছিল শয়তানের কাছে। সে সন্তানগুলো পেয়েছিল শয়তানের সাথে চুক্তির মাধ্যমে।
বুদ্ধিমান একটা আর্টিকেল রিনিকে দিয়ে বলল, এটা পড়ো, এখানে সব কিছু লেখা আছে এবং এই আর্টিকেলটা সম্পূর্ণই আমি লিখেছি এবং এটা পড়ার পরেই তুমি সব কিছু জানতে পারবে। এরপর মাসাজ সেন্টার থেকে একজন লোক এসে তাদের কথা ইন্টারাপ্ট করে। সেই সময় হেন্দ্রা নিজের কন্ট্যাক্ট নম্বরটা বুদ্ধিমানকে দিয়ে দেয় যেন তার সাথে সে যোগাযোগ রাখে এবং সেখান থেকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে বন্দিকে দেখা যায় বিছানায় জ্বরের ঘোরে বিড়বিড় করছে, আমি তাকে মারতে পারবো না, আমি ভুলেও তাকে মারতে পারবো না, সে আমার ছোট ভাই, আমি তাকে অনেক বেশি ভালোবাসি। স্বপ্নের মধ্যে সে এইসব কথা আওড়ে যাচ্ছিল। এরপর রিনি বাড়ি ফিরে ভাইদের সাথে খাবার খাওয়ার আয়োজন করে। সেখানে বন্দি সবার সাথে একসাথে বসে খেতে চাইছিল না, তাই সে দূরে গিয়ে বসেছিল। রিনি তাকে এনে একসাথে বসায় আর জানায় তারা 4 ভাই বোন এখন থেকে একসাথেই থাকবে, কারণ তাদের এখন তারা একে অপরকে ছাড়া দেখার মতো আর কেউই নেই। ইয়ান যখন টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছিল তখন বন্দি ইয়ানের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। রাত্রিবেলা টনি বন্দি আর ইয়ানকে বিছানায় শুইয়ে ঘুমাতে বলে সে বিদায় নেয়, তবে বন্দি আর ইয়ান কেউই ঘুমায় না। বন্দি ইয়ানকে ইশারায় বলে, আমি চাই তুই মরে যা। এই কথায় ইয়ান রাগ করে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে এবং একটু পর পেছনে তাকাতেই দেখা যায় বন্দিকে। সে ইয়ানের খাটের পাশে দাঁড়িয়ে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে এবং এই ঘটনা দেখার পর ইয়ান ভয় পেয়ে তার হাত দিয়ে চোখ দুটো ঢেকে নেয় আর বন্দি তখন চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ইয়ানের তখন ঘুম আসছিল না দেখে সে রুম থেকে বের হয়। দেয়ালে ইয়ান সেই শব্দ পায় যেটা তার দাদি রেহমার সাথে খেলার সময় করত। শব্দের পেছনে পেছনে দাদির রুমে গেলে সেখানে দরজাটা সামান্য ফাঁক করতেই কোনো অবয়বকে সে দেখতে পায়। দৌড়ে সেখান থেকে পালানোর সময় তার জামাটা একটা পেরেকের সাথে গেঁথে যায়, কিন্তু ইয়ান তো চিৎকার করতে পারে না কারণ সে বাক প্রতিবন্ধী। কোনোরকম ভয়ে নিঃশব্দে আর্তনাদ করেই যাচ্ছে। তখন দেখা যায় দরজার ফাঁক দিয়ে দুটো বড় বড় নখযুক্ত হাত বেরিয়ে আসে। এক মুহূর্তের মধ্যেই আবারও সে চলে যায়। সকালে ঘর গোছানোর সময় রিনি তার মায়ের গানটা ভিনটেজ মিউজিক প্লেয়ারের মধ্যে বাজাচ্ছিল। হঠাৎ কি মনে করে যেন সে সেই ক্যাসেটটার স্টিকারটা খুলে উল্টো করে তা প্লে করে এবং সে সেখানে কোনো একটা অজানা ভাষার মন্ত্র উচ্চারণের শব্দ শুনতে পায়। রিনি একটু একটু করে শুনে বোঝার চেষ্টা করে, তারপর সে ভাইদের রুমের মধ্যে চলে যায়। সেখানে বন্দির জ্বরটা চেক করে, তবে ইয়ানকে সে কোথাও দেখতে না পেয়ে বাড়িতে পাগলের মতো খুঁজতে শুরু করে। সবেমাত্র টনি ঘুম থেকে উঠে বেরিয়েছে, তাকে জিজ্ঞাসা করলে সেও ইয়ানকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে ইয়ানকে বাড়ির বাইরে একটা বাক্সের মধ্যে পড়ে থাকতে দেখে এবং এই বাক্সটার মধ্যেই সে সবসময় খেলত। এক মুহূর্তের জন্য রিনি ভয় পেয়ে গিয়েছিল ইয়ানকে মৃত ভেবে। তারপর ভয়ে ভয়ে ইয়ানের শরীরে টাচ করতেই সে বুঝতে পারে তার ভাইটা ঠিকঠাক আছে। ঘরে নিয়ে গিয়ে তখন ইয়ানকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে শান্ত করে। এই সময় টনি হাতে করে সেই বুদ্ধিমানের দেওয়া আর্টিকেলটা নিয়ে আসে এবং এইটা সম্পর্কে জিজ্ঞাসা করে এটা সে কোথায় পেল। রিনি তখন তাকে সম্পূর্ণ ঘটনাটা জানায় যে সে তাদের দাদির বন্ধু বুদ্ধিমান আর সে উস্তাদ সামানের কাছে গিয়েছিল। টনি জানতে চায়, আপু আচ্ছা তোকে এটা দিয়েছে তো এটা তো একবার পড়ে দেখবি, আদৌ কি পড়েছিস? রিনি বলে, না এইসবে আমি একেবারেই বিশ্বাস করি না, রাখতো এগুলো পরে দেখব না। এবার টনি আর রিনি দুজন এই ব্যাপারে কথা বলতে শুরু করে। টনি জানায়, আমি এই আর্টিকেলটা সম্পূর্ণ পড়েছি। এখানে বলা হয়েছে একটা কাল্টের কথা যারা শয়তানের দাস এবং তারা শয়তানের জন্য বাচ্চাদেরকে বলি দেয়। এরা এমন মহিলাদের কাল্টের সদস্য বানায় যারা সন্তান জন্ম দিতে অক্ষম। রিনি বলে, এইসবে তাদেরই বা কী লাভ? সে মহিলাদের জন্য তো এটা আরও বেশি ভালো খবর। টনি বলে, তবে যতটুকু জানানো হয়েছে বাচ্চা তারা দিতে পারবে, তবে এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে শেষ সন্তানের 7 বছর পূর্ণ হলে তারা তাকে নিয়ে যাবে। টনি তখন বলতে থাকে, মায়ের 10 বছর কোনো সন্তান হয়নি, যদি সেই কাল্টের সদস্য হয়ে থাকে তাহলে আমি ছোটবেলায় মায়ের সাথে যতবার গিয়েছি, যত অনুষ্ঠানে, তার আশেপাশেই আমি অনেক অদ্ভুত লোকেদের উপস্থিতি দেখেছি।
এই বলে টনি রিনিকে তাদের কিছু পুরনো ছবিও দেখায়, সেই অনুষ্ঠানগুলোতে তাদের উপস্থিতির পিকচারগুলো। টনি বলে, তোর বয়স 18, আমার বয়স 16, বন্দির 10, কিন্তু ইয়ানের বয়স এখনও 7 হয়নি, আর 3 দিন পর তার 7 বছরের জন্মদিন। এই পর্যন্ত রিনি একটু চিন্তিত হলেও সে এইসবে একদমই বিশ্বাস করেনি। টনি বলে, তবে একটা কথা, পরিবার যদি নিজের ইচ্ছায় শেষ সন্তানকে না দেয় তাহলে কাল্টের লোকজন তাকে নিতে পারবে না। তাছাড়া টনির এখানেও সন্দেহ যে তার মা বেঁচে থাকতে অতিরিক্ত সন্তান চেত তার বাবার কাছে। সে একের পর এক সন্তান জন্মদান দিয়েই যেত। শেষ বয়সেও সে সন্তান জন্মদানের চেষ্টা করেছে, তবে শরীরের অসুস্থতার কারণে তার হয়ে ওঠেনি। এখন এই সম্পূর্ণ ঘটনা জানার পর রিনি বলে, এমন কোনো বোকা পরিবার আছে নাকি যে নিজের ইচ্ছায় তাদের পরিবারের সদস্যকে তাদের কাছে মরতে দিবে? তুই যদি কিডন্যাপের কথা বলতি তাও আমি বিশ্বাস করতাম, তবে এটা একটু বেশি হয়ে গেছে। এরপর ইয়ানের ক্ষুধা লেগেছে বলে সে রিনিকে ডাকে। রিনি তাকে খাবার বানিয়ে ইয়ানকে দিলে হঠাৎ নিজের পাশে হুইল চেয়ারটা আপনা আপনি আসতে দেখে। যখন সে আয়নার দিকে তাকায় সেখানে সে তার দাদি রেহমাকে দেখতে পায় সেই হুইল চেয়ারের মধ্যে। পরক্ষণেই সেই হুইল চেয়ারটা ঠিকই সেখানে আছে, কিন্তু তার দাদির সে অবয়বটা নেই। এই ঘটনায় ভয় পেয়ে হেন্দ্রার বাবাকে বাড়িতে ডেকে আনে রিনি। পুরো ঘটনা শুনে হেন্দ্রার বাবা মাওয়ার্নির ঘরটা সম্পূর্ণ ঘুরে দেখে। হেন্দ্রার বাবা বলে, কখনো কখনো মৃতদের আত্মা দোয়ার জন্য নিজের উপস্থিতি জানান দেয়, আবার কখনো কখনো মৃতদের বেশ ধরে শয়তান তাদের পরিবারের সদস্যদের ভয় দেখায়। এই জন্য আমাদের নিরাপদ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, নামাজ পড়ে। তাছাড়া তোমরা কি এক ওয়াক্তও নামাজ পড়ো? টনি আর রিনি জানায় তারা পড়তে পারে, কিন্তু তারা পড়ে না। হেন্দ্রার বাবা তাদেরকে নামাজ পড়ে আল্লাহর কাছে পানাহ চাইতে বলে। সবাই আল্লাহকে ভয় পায় এবং তিনি সবাইকে নিরাপত্তা দান করেন। এরপর রাতে রিনি অজু করার সময় কারো উপস্থিতি টের পায়, যেন সাদা কাপড়ে কেউ দাঁড়িয়ে আছে। নামাজ পড়ার সময় কখনো রিনি তার জানালার পাশে, কখনো তার পেছনে সাদা পোশাকের এক অবয়বের উপস্থিতি টের পায়। অন্যদিকে বন্দি আর ইয়ানের রুমের দরজাটা আপনা আপনি খুলে যায়। ইয়ানের তখন ঘুম আসছিল না দেখে সে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। একটু পরেই ইয়ান দেখে কোনো এক ভয়ঙ্কর নারী অবয়ব বন্দির দিকে ঝুঁকে তাকিয়ে আছে এবং সে ইয়ানের দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে একটা বিচ্ছিরি হাসি দেয়। ইয়ান ভয়ে চাদর দিয়ে তার মুখটা ঢেকে নেয়। এখন নামাজের মোনাজাত শেষ করতেই সেই সাদা অবয়বকে তার চোখের সামনে দেখতে পায়। সেই অবয়বটা হামাগুড়ি দিতে দিতে রিনির খিমার নিচে ঢুকতে থাকে। সে সজোরে চিৎকার করতে থাকে। এরপর সেই রাতে বন্দি ইয়ানকে কাঁধে নিয়ে রিনি আর টনি চলে যায় হেন্দ্রার বাড়িতে এবং তারা কোনো মতে সেই বাড়ির মধ্যে রাতটা কাটিয়ে দেয়। সকালে হেন্দ্রা, টনি আর রিনি একসাথে বসে কথা বলে। রিনি বলে, গতকাল আমাদের ভয় পেয়ে পালিয়ে আসাটা একদমই উচিত হয়নি। সে আমাদের মা, হয়তো সে আমাদের কিছু একটা বলতে চায়। টনি বলে, সে আমাদের মা না, সে বরং কোনো এক জিন। এখন যাই হোক, আমাদের একসাথে থাকতে হবে, আর কোনো মতেই তারা যেন ইয়ানকে নিয়ে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। সেই সময় ফোনের মধ্যেই রিং বেজে ওঠে। বুদ্ধিমানের কল এসেছে এবং তার সাথে হেন্দ্রা কথা বলে তার কাছে চলে যায় বাইকে করে। হয়তো কোনো জরুরি বিষয় বুদ্ধিমান তার সাথে শেয়ার করবে। এদিকে টনি আর রিনি কথা বলছে। টনি জানায় সে আরেকটা বিষয় জানে, যেটা সে রিনিকে বলেনি। এই শয়তানি কাল্টের সাথে যুক্ত মহিলারা তাদের স্বামীর সন্তান ধারণ করে না, বরং কাল্টের আলাদা আলাদা সদস্যের সন্তান ধারণ করে। হয়তো এই জন্যই আমরা 4 ভাই বোন দেখতে এক একজন এক এক রকম। এই কথায় রিনি কিছুক্ষণ চুপ থাকে। এই প্রশ্নের জবাব রিনির কাছে ছিল না, তাই সে পুরোটা সময় চুপই থেকে যায়। অন্যদিকে ইয়ানকে দেখা যায় আনন্দের সাথে সে টিভি দেখছে। মিষ্টি হাসি লেগে আছে তার মুখে। তার পেছনে বন্দি একটা ফল কাটার ছুরি নিয়ে বসে আছে। হেন্দ্রার বাবা রিনিকে জানায় সে তাদের বাড়িতে গ্রামবাসীকে নিয়ে নামাজ আর তাদের নিরাপত্তার জন্য দোয়ার আয়োজন করবে। হয়তো আল্লাহকে সবাই মিলে ডাকলে এই শয়তান দূর হয়ে যাবে। রিনিও এই বিষয়টা খুশি মনে মেনে নেয়। এখন হেন্দ্রা পৌঁছায় বুদ্ধিমানের বাড়িতে। বুদ্ধিমান তাকে জিজ্ঞাসা করে
রিনি আসেনি কেন? হেন্দ্রা জানায় ভাইদের একা রেখে সে এখানে আসতে পারবে না। আমাকে বলুন, আমি কথা দিচ্ছি আপনার ফরমান অনুযায়ী আমার বন্ধুকে ঠিকঠাকভাবে পৌঁছে দেব। বুদ্ধিমান একটা চিঠি রিনিকে দিতে বলে আর সজোরে মিউজিক ছেড়ে হেন্দ্রার কানে ফিসফিসে এসে কয়েকটা কথা বলে। অন্যদিকে বন্দি ফল কাটার ছুরি নিয়ে কিছু করতে চাইছিল, তবে রিনি এসে সেটা খুঁজতে থাকে। তখন বন্দি নিজের পেছনে ছুরিটা লুকিয়ে ফেলে আর রিনি সেটা দেখতে পেয়ে তার কাছ থেকে ছুরিটা নিয়ে যায়। হেন্দ্রা এখন কোনো একটা ইম্পর্ট্যান্ট খবর জানতে পেরে বাইকে তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ করে বাইকের সামনে একটা মানুষের মতো দেখতে অবয়ব চলে আসে। সে তার তাল সামলাতে না পেরে বাইক থেকে পড়ে যায়। ঠিক তখনই সামনে থেকে একটা ট্রাক এসে হেন্দ্রার মাথার উপর দিয়ে চলে যায় এবং হেন্দ্রা সেখানেই মারা যায়। মানে হেন্দ্রা যেন পৌঁছাতে না পারে সেজন্য তাকে মেরে ফেলা হলো। অন্যদিকে বুদ্ধিমানের বাড়ির দরজায় কেউ নক করছে। বুদ্ধিমান জিজ্ঞাসা করছে কে এসেছে, কিন্তু বাইরে থেকে কোনো শব্দ আসে না। এরপর হঠাৎ করে অনেকক্ষণ পর একটা কণ্ঠ ভেসে আসে, স্যার আমি মাসাজ সেন্টার থেকে এসেছি। তখন বুদ্ধিমান বলে, কই, আমি তো কাউকে বুক করিনি। তখন দরজাটা এমনভাবে কেউ ধাক্কাতে থাকে যেন এখনই সে ভেঙে ফেলবে। বুদ্ধিমান তখন আত্মরক্ষার জন্য হাতে একটা কাঠের শোপিস নিয়ে এক পা দুপা করে এগিয়ে যায়। এরপর হেন্দ্রার বাবার কাছে তার অ্যাক্সিডেন্টের খবরটা পৌঁছায়। হেন্দ্রার লাশ নিয়ে আসা হয় এবং হেন্দ্রার বাবা ছেলের লাশ পেয়ে কান্নায় ভেঙে পড়ে। হেন্দ্রার মুখ পুরোপুরি থেতলে গেছে। লাশটা গাড়ি থেকে নামানোর সময় তার পকেট থেকে সে চিঠিটা মাটিতে পড়ে যায় এবং রিনি সেটা দেখতে পেয়ে কুড়িয়ে সেটা নিজের পকেটের মধ্যে রেখে দেয়। একটা পর্যায়ে হেন্দ্রার দাফন কাফন শেষ হয়, কিন্তু দাফন কাফনের পর থেকে রিনি বা তার ভাইদের সাথে হেন্দ্রার বাবা আর কোনো ধরনের কথা বলে না। ছেলেকে হারানোর শোক, তাই রিনিও কিছু বলে না। এখন রাতে জানালার বাইরে হঠাৎ হেন্দ্রার মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে রিনি। জানালার সামনে যেতেই কেউ যেন তার হাত ধরে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রিনির চিৎকারে তার ভাইয়েরা এসে তাকে বাঁচায়। হেন্দ্রার বাবা দূর থেকে দেখলেও এবার আর তাদের জন্য কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয় না সে, কারণ তিনি বুঝতে পেরেছেন তাদের পেছনে যে আছে সে এমন এক ভয়ঙ্কর শক্তি যে যেই তাদের সাহায্য করতে যাবে সেই মারা যাবে। তাছাড়া উস্তাদ হেন্দ্রার মৃত্যুর জন্য রিনির পরিবারকেই এই সম্পূর্ণ দায়ভার দেয়। এখন রাতে চার ভাই বোন ভয়ে গুটিসুটি হয়ে এক কোণের মধ্যে একসাথে দেয়ালে দাঁড়ালে সেখানে বাহারি আসে। তাকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই। বাহারি তাদেরকে বাড়ি ফিরে নিয়ে যায় আর জানায়, আজ রাতটা কোনো মতেই এখানে পার করো, কাল সকাল সকালই আমরা সবাই চলে যাব। আসলে বাড়ি শহরে তাদের জন্য একটা ফ্ল্যাট নিয়েছে, তাই যার যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুই তোমরা গুছিয়ে নাও। বাহারির মা রেহেমার মৃত্যুতে বাহারি প্রচণ্ড কষ্ট পেয়েছে। হঠাৎ করেই বাহারির সাথে একা কথা বলতে চলে আসে রিনি। বাহারি তখন তাদের সবাইকে একা ফেলে রেখে চলে যাওয়ার জন্য ক্ষমা চায়। রিনি জানতে চায় তার মায়ের মৃত্যুর রাতে শেষবার তার রুমের মধ্যে ঢুকে তুমি কি বলেছিলে তাকে। আমি কিন্তু সেদিন তোমাকে ফিসফিসিয়ে কিছু বলতে শুনেছিলাম। প্রথমে কথাটা ঘোরালেও পরে বাহারি সত্যটাই জানায়। আসলে সে আর তার সাথে থাকতে পারছিল না, সে আর এইসব একদমই নিতে পারছিল না। এই জন্য মাওয়ার্নিকে সে বলছিল তাকে আর তার সন্তানদেরকে যেন সে মুক্তি দেয়। মানে বাহারি সরাসরি বলছিল বিছানায় পড়ে আর কত আমাদের কষ্ট দিবে, এবার তো মরে যাও। সেই রাতেই মাওয়ার্নি মারা গিয়েছিল। এদিকে টনি ইয়ানকে নিয়ে বাথরুমে এসেছে। ইয়ান ভেতরে গেলে টনি তখন বাইরে দাঁড়ায় আর তখনই এক অদৃশ্য শক্তি সজোরে দরজাটা আটকে দেয়। টনি তখন চিৎকার করতে শুরু করে এবং তা শুনে বাহারি রিনি ছুটে আসে। দরজাটা কোনোভাবেই খোলা যাচ্ছে না। বাহারি তখন দরজাটা ভাঙতেই দেখে ইয়ান কুয়োর পানিতে পড়ে গেছে। দৌড়ে গিয়ে বাহারি ঝাঁপ দেয় এবং পানিতে প্রথম ডুব দিয়ে ইয়ানকে কোথাও সে খুঁজে পাচ্ছে না। এরপর রিনি আর টনি উপরে কান্নাকাটি করতে শুরু করে। বাড়ি আবারও দ্বিতীয়বারের মতো ডুব দেয় এবং এবার সে ইয়ানকে কোলে করে উঠে আসে। সেখানে বালতি ফেলে টনি আর রিনি তাদের দুজনকে টেনে তোলে। সাথে একটা ভয়ঙ্কর নারী প্রেতাত্মাকে কুয়োর পানি থেকে বের হতে দেখা যায়।
এরপর তারা রুমে আসলে টনি, রিনি আর বাহারি জানালা দিয়ে দেখতে পায় তাদের বাড়ির চারদিকে কালো পোশাকের লোকজন বৃষ্টির মধ্যে ছাতা মাথায় অন্ধকারে দাঁড়িয়ে আছে। তাদের কারোরই মুখ দেখা যাচ্ছে না। রিনি দরজা খুলে চিৎকার করে বলে তাদেরকে এখান থেকে চলে যেতে, এবং এই বলে সে দরজাটা লাগিয়ে দেয়। এরপর একপাশে ইয়ান আর বন্দি দাঁড়িয়ে থাকলে রিনি, টনি আর বাহারির দিকে নিজে নিজেই চলে আসে রেহমার হুইল চেয়ার। সেই হুইল চেয়ারটা উড়ে এসে তাদের গায়ে পড়ে। সেখানে থাকা টেবিল, আসবাব যেন সব ঝড়ে তছনছ হয়ে তাদের গায়ে পড়তে চাইছে। নিজেদেরকে বাঁচাতে গিয়ে বাহারি, রিনি আর টনি একটা রুমের মধ্যে আটকে পড়ে আর বারবার বন্দিকে দরজা খোলার জন্য ডাকতে থাকে। এই সময় বাড়ির সদর দরজাটা খুলে যায়। দরজায় এসে দাঁড়ায় সেই নারী অবয়বটি। বন্দি ছুটে গিয়ে লুকিয়ে পড়ে। ইয়ানকে ঝড়োয়া হাওয়া যেন টেনে সেই নিয়ে যাচ্ছে অবয়বদের দিকে। ইয়ান কোনো মতে দেয়াল এক হাতে টেনে ধরে রেখেছে এবং সে বন্দিকে প্রচণ্ড ঝোরে ডাকছে আর ইশারায় দেখাচ্ছে, বন্দি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। বন্দি তখন মুখ ঘুরিয়ে বসে আছে। অন্যদিকে রুমের মধ্যে আটকে থাকা বাহারি এবার আর বন্দিকে ডাকে না। বাহারি আল্লাহকে ডাকতে শুরু করে, ক্ষমা চাইতে শুরু করে এবং তার সব অবাধ্যতা ও নাফরমানির জন্য ক্ষমা চায়। নামাজ না পড়ার জন্য আর ইয়ানের প্রাণ ভিক্ষা চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে। তখন দেখা যায় বন্দি উঠে গিয়ে ইয়ানকে কোলে তুলে নেয় আর সাথে সাথে সেই অবয়বটার মুখের ওপর দরজাটা বন্ধ হয়ে যায়। বাহারি, টনি আর রিনির বন্ধ রুমের দরজাটাও বন্দি এসে খুলে দেয়। এই সব ঘটনায় বাহারি অনেক বেশি রেগে যায়। রাগের মাথায় সে বাড়ির বাইরে বেরিয়ে এসে সেই দাঁড়িয়ে থাকা কালো পোশাকের লোকেদের নিন্দামন্দা শুরু করে আর চিৎকার করে বলে, আমি থাকতে আমার কোনো সন্তানের ওপর কোনো দিনও বিপদ আসতে দেব না। আমার কোনো সন্তানকে তোরা নিতে পারবি না। সেই লোকগুলো সম্পূর্ণ নিশ্চুপ। টনি এসে বাড়িকে টেনে ভেতরে নিয়ে যায়। বাড়ি বাচ্চাদেরকে জড়িয়ে একজোট হয়ে বসে থাকে। বাইরে সেই লোকগুলো মাটিতে লাল রঙের কোনো এক বীজ রিনিদের বাড়ির বাইরে আশেপাশে ছিটিয়ে রেখে চলে যায়। একটা ভয়ঙ্কর রাত কেটে সকালের সূর্য উদিত হয়। সবার মুখে স্বস্তির ছাপ। বিপদ হয়তোবা সম্পূর্ণ কেটে গেছে। এবার তারা নতুন এক জায়গায়, নতুন বাড়িতে গিয়ে নতুন করে জীবনটা শুরু করতে চলেছে। সবাই নিজের যেটুকু প্রয়োজন সেই সব জিনিসগুলো নিয়ে গুছিয়ে নিয়েছে। রিনিকে বাহারি বলছিল, খুব প্রয়োজনের বাইরেই বেশি কিছু তোমার নিতে হবে না। তারা এখন অনেক ধনীদের মতো ফার্নিচার, পোশাক আশাক সব কিছু নতুন করে কিনবে। এই বাড়িটা বিক্রি করে এত টাকা পেয়েছি যে শহরে সুন্দর একটা ফ্ল্যাট কিনতে পেরেছি। যে কোনো সময় গাড়ি এসে তাদেরকে নিতে আসবে। বাহারি সব কিছুর ব্যবস্থা করে রেখেছে। তাদের সবারই প্রায় ভোরের দিকেই বের হওয়ার কথা, অথচ সকাল পেরিয়ে দুপুর তাদের নিতেই কেউই আসেনি। অপেক্ষা করতে করতে বাহারি বলে, হয়তো টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে, আমরা আজকের দিনটা অপেক্ষা করি, কাল হয়তো আসবে। তাছাড়া আজকে তো ইয়ানের জন্মদিন, মাঝরাতে সেটা না হয় সেলিব্রেট করার প্রস্তুতি নেই। তখন বাড়ির দরজায় কড়া নাড়ে হেন্দ্রার বাবা। বাড়ির সাথে কথা বলে সে ক্ষমাও চায়, কারণ গতকাল রাতে সে তাদের কোনো সাহায্য করতে পারেনি। বাড়ি তখন জানায়, আমার অনুপস্থিতিতে বাচ্চাদের খেয়াল রেখেছেন, আমার মায়ের দাফন কাফনের ব্যবস্থা করেছেন, আপনি আমাদের জন্য ইতিমধ্যে অনেক যথেষ্টই করেছেন। হেন্দ্রার বাবা বলে সে এখনও তার ছেলের শোকটা কাটিয়ে উঠতে পারেনি। বাড়ি জানায়, একজন ছেলে নেই তো কি হয়েছে, আমার সন্তানেরাও তো আপনার সন্তান, এটা সবসময় আপনি মনে রাখবেন। রিনি বাবার কাছে অনুমতি নিয়ে বাইরে হাঁটতে বের হয়। টনি, ইয়ান আর বন্দি একসাথে বসে ঘুমিয়ে থাকে। গতরাতের সেসব ধকল কাটিয়ে ঘুম হয়নি, তাই বাড়ি হেন্দ্রার বাবার সাথে কথা বলে। আর বাইরে রিনি এমনভাবে হাঁটাহাঁটি করছে যে হয়তোবা আর এখানে কোনোদিন আসা হবে না, তা তার জানা নেই। শেষবারের মতো জায়গাটা ঘুরে দেখা যাক। তবে কিছু দূর যেতেই রিনি তাদের বাড়ির আশেপাশেই সেই লোকেদের ফেলে যাওয়া লাল ছোট ছোট বীজগুলো দেখতে পায়। এরপর সারাদিন শান্তই কাটে। ইয়ানের জন্য মাঝরাতে কেক কাটার প্রস্তুতিও নিয়েছে তারা। হেন্দ্রার বাবা আজকের রাতটা তাদের সাথেই কাটাতে চায়, কারণ বাড়িতে একা একা তার মন শান্ত রাখতে পারছে না। রাত বাজে প্রায় আনুমানিক 10টা। রিনি বলে, এখন একটু রেস্ট নিয়ে 12টায় উঠলেও হয়। ঠিক এরই মাঝে বাড়ির বিদ্যুৎটাও চলে যায়। পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে ওঠে বাড়িটা।
রিনি একটা মোমবাতি জ্বালিয়ে শুয়ে পড়ার চেষ্টা করে এবং ঘুম না আসলে তার মনে পড়ে সেই চিঠির কথা এবং সে পড়তে শুরু করে, যেখানে সেই লাল বীজের কথা লেখা। এরপর রিনি গিয়ে টনিকে ঘুম থেকে তাড়াহুড়ো করে তুলে। টনি ভেবেছিল জন্মদিনের পার্টির জন্য। ঘুম ভাঙিয়ে রিনি বলে, বুদ্ধিমানের হিন্দ্রাকে দেওয়া সেই চিঠিটা ছিল ওই আর্টিকেলের পাতা যেটা কখনোই প্রকাশ করা হয়নি। সেখানে লেখা আছে, কাল্টের সদস্য মহিলাদের শেষ বাচ্চাটাকে বলি দেওয়ার জন্য নেওয়া হয় না, বরং তারা শয়তানের বংশধর। গতকাল যারা এসেছিল তারা ইয়ানকে নিতে আসেনি, তারা তাকে শয়তানের প্রভাবে শয়তানি রাস্তা দেখাতে এসেছিল। দাদি রেহমার আত্মাকে আমাদের মধ্যে কেউ দেখেনি, শুধু ইয়ান ছাড়া। এরই মধ্যে টনি আর রিনি শুনতে পায় তাদের মায়ের ঘণ্টার শব্দ। দুজন দরজার কাছে এসে একটু মেলে দেখে সিঁড়ি বেয়ে মাওয়ার্নির মতো দেখতে সে শয়তানটা উঠে আসছে। তারা দরজাটা তৎক্ষণাৎ বন্ধ করে দেয়। একটু পর আবার খুললে দেখে সেই শয়তানটা একদমই তাদের দরজার সামনেই দাঁড়িয়ে আছে। এদিকে বন্দির ঘুম ভাঙে ইয়ানের ফিসফিসিয়ে কথা বলার শব্দে। বন্দি জিজ্ঞেস করে, ইয়ান, তুমি কার সাথে কথা বলছো? এত রাতে জানালার পাশে দাঁড়িয়ে আছে কেন? ইয়ান তখন অদ্ভুতভাবে হাসতে হাসতে বলে, তুমি দেখছো না আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি। আর ঠিক তখনই সে রুম থেকে বাইরে বেরিয়ে গিয়ে দাঁড়ায়। বন্দি জানালায় তাকিয়ে সেখানে দুটো কাফনে মোড়ানো বিকৃত লাশকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড ভয় পেয়েছে। বাড়ি তখন ঘুমিয়েছিল। বন্দি খাটের নিচে লুকিয়েছিল। দেখা যায় রুমের দরজা নিচে নিচে খুলে যায় আর একজোড়া কুৎসিত কালো পা তার সামনে এসে দাঁড়ায়। সে তার মুখে হাত দিয়ে চেপে ধরে রাখে ভয়ে। এদিকে হিন্দ্রার বাবা খাবার টেবিলে মাথা রেখে শুয়ে পড়েছিল। কারো হাঁটার শব্দে তার ঘুমটা ভাঙে। কেউ যেন সামনে দিয়ে হেঁটে গেল। একটু একটু করে আগে বাড়তেই হিন্দ্রার বাবা সেখানে গিয়ে চমকে ওঠে। হিন্দ্রার কাফনে মোড়ানো লাশ, আর সামনে দাঁড়িয়ে হিন্দ্রা বলে ডাকতেই লাশটা পেছনের দিকে ইশারা করে। পেছনে তাকাতেই দেখা যায় অনেকগুলো লাশ চাপাচাপি করে ভেতরে ঢোকার চেষ্টা করছে। এইসব ঘটনায় বাড়ির ঘুম ভাঙে ঘণ্টার শব্দে। সে তাকালে দেখে নিজের হাতেই সেই ঘণ্টা। এই ঘণ্টাটা কোথা থেকে এলো বাড়ি তা জানে না। পাশ ফিরতেই দেখে মাওয়ার্নির পচা গলা লাশ তার সামনে শুয়ে আছে। হাতের ইশারায় বাড়িকে সে ধরতে চাইছে। বাড়ি তখন লাফিয়ে ঘুম থেকে উঠে এবং মায়ের রুমটা তালা দিয়ে টনির রুমে গিয়ে দরজায় নক করে। সেখান থেকে টনি আর রিনি বেরিয়ে এলে তাদের নিয়ে বন্দি ইয়ানের কাছে তাদের রুমে যায়। তবে সে দরজা খোলার আগেই দেখতে পায় দরজাটা খোলা আছে। বের হতে গিয়ে হিন্দ্রার বাবাকে দেখতে পেয়ে বাড়ি তাকে ডাক দেয়। হিন্দ্রার বাবা কিছু দেখে যেন ভীষণ আতঙ্কের মধ্যে আছে। দেখা যায় তার সম্পূর্ণ শরীর রক্ত দিয়ে ভরা এবং সে মাটিতে লুটিয়ে পড়লে তারা আর আগে বাড়ে না। বাড়ির গলা শুনে বন্দি তার বাবাকে ডেকে ওঠে রুমে গিয়ে। যখন বন্দিকে খাটের নিচ থেকে বের করা হয় তখন সে ইয়ানের কথা জানতে চায় বাড়ি। অন্যদিকে রিনি রুমের দরজা লাগিয়ে ফেলে আর ফাঁক দিয়ে দেখে ইয়ান মায়ের ঘণ্টা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে নামছে, আর পেছন পেছন নামছে মাওয়ার্নির লাশ। রিনি তখন রুমের দরজা আটকে রাখে। বাড়ি জানতে চায় এসব কি হচ্ছে, ইয়ান কোথায়? আমাদের এক্ষুনি ইয়ানকে খুঁজে বের করতেই হবে। এই বলে বাড়ি বের হয় এবং সাথে বাচ্চারাও বের হয়। বাইরের দরজাটা খোলা। বাড়ি বাইরে বের হয়ে ইয়ানকে ডাকলে ইয়ান বলে, আমি এখানে বাবা। এবং তারা দেখে ইয়ান তার মায়ের লাশের সাথে দাঁড়িয়ে আছে। আশেপাশে শত শত কাফনে মোড়ানো লাশ। রিনি বাড়িকে টেনে ভেতরে আনে এবং দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু দরজা ভেঙে ফেলার মতো তখনও শব্দ হতে থাকে। দরজা ভাঙলে দেখা যায় অনেকগুলো লাশ ভেতরে ঢোকার চেষ্টা করছে। ভয়ে চিৎকার করে তারা সবাই মিলে অন্য রুমে ঢুকে এবং সেই দরজাটাও তারা ভেঙে ফেলে। লাশগুলো একে একে ভেতরে আসতে শুরু করে। অন্য রুমে গেলে সেখানকার দরজা ধাক্কাতে শুরু করে তারা দেখে তাদের বাড়ির দিকে আরও শত শত লাশ আসছে। তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। বাড়ি, টনি আর রিনি বন্দি একসাথে সবাই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। দেখা যায় দাদির সেই হুইলচেয়ারটা আপনা আপনি দরজাটা আটকে দেয়। ইতিমধ্যে একটা লাশ দরজার ফাঁক দিয়ে হাতটা বের করে দেয়। যখন তারা সবাই মিলে আয়নার দিকে তাকায় সবাই দেখতে পায়
রেহমা দরজাকে আটকে ধরে রেখেছে, মানে দাদিমা তাদের সবাইকে বাঁচানোর জন্য এখানেই থেকে যায়। তখনই পেছনের দরজা দিয়ে বুদ্ধিমান এসে রিনিকে ডাকে এবং তারা সবাই বুদ্ধিমানের গাড়িতে করে উঠে পড়ে। বাহারি বলে, আমরা চলে গেলে ইয়ানের কি হবে? বুদ্ধিমান জানায়, বাহারি, তোমরা ইয়ানকে ভুলে যাও, সে কখনো তোমার সন্তান ছিল না। সেই রাতে তারা সেখান থেকে পালিয়ে আসে। এই ঘটনার 1 বছর পর বাহারির পরিবারকে দেখা যায়। তারা খুব ভালোভাবেই নতুন জায়গায় জীবনটা পার করছে। তাদের প্রতিবেশী ডারমিনা এসেছে তাদেরকে খাবার দিতে। ডারমিনা এভাবে মাঝে মাঝেই তাদের জন্য খাবার পাঠায় আর তাদের সাথে খুব ভালো সুসম্পর্ক বজায় রাখে। রিনি বলছিল, আমাদের ঘরেও আজকে টুকটাক খাবারের কিছুটা শর্ট পড়ে গেছে, আশা করিনি আপনি আমাদের খাবার দিয়ে যাবেন, তবে যাক ভালোই হয়েছে, ধন্যবাদ আপনাকে। খাবারটা বাহারির পরিবারও তৃপ্তি নিয়ে উপভোগ করে। এরপর ডারমিনা যখন তার রুমে গিয়ে পৌঁছায়, তাদের ঘরের মধ্যে একটা ম্যাপ দেখানো হয়, যেই ম্যাপে দেখা যায় সারা বিশ্বের অনেক অনেক জায়গায় পিন লাগানো, এবং বুঝতে আর বাকি নেই তারা দুইজন স্বামী স্ত্রী আসলে সেই শয়তানি কাল্টের সদস্য। তারা খাবারের সাথে সেই লাল বীজগুলো মিশিয়ে দেয়, হয়তোবা তার উদ্দেশ্য রিনির পরিবার যেন এখানেই থেকে যায়। এর মানে বোঝা যায় রিনির পরিবারের বিপদ এখনও কাটেনি, সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে তাদের জন্য। এবং এই সাথেই শেষ হয় ইন্দোনেশিয়ান হরর সেটানস স্লেভ মুভিটি। এই মুভিটার সেকেন্ড পার্টও আছে, মানে এই মুভিটার সিকুয়েল আছে। যদি আপনারা এর পরবর্তী মুভিটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এটাও কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিতে কিন্তু ভুলবেন না। টিল দেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও নিয়ে। গুড বাই।